আজকের আমরা একটা ক্যানভাসে তেল রং করব। ছবিটা আমার খুব প্রিয় একজন স্যার, শ্রী সৈকত কুমার সাউ, জামতলা ভগবানচন্দ্র স্কুলের ইংলিশের টিচার। তো দেখো আমি কেমনভাবে আঁকছি। প্রথমে দেখো, একটা ছবি আঁকতে গেলে পোর্ট্রেট যখন করবে তোমরা, তখন এই যে মাপ যোগগুলো কিন্তু সঠিক হতে হবে। দেখো আমি প্রথমে মাপ করে নিয়েছি, চোখে কোথা থেকে চোখ হবে, কোথায় নাক হবে মাপ করে নিয়েছি। এবার আমি ধরে ধরে আঁকছি। দেখো আস্তে আস্তে নাকটা করে নিলাম। ক্যানভাসটা একটু বাঁকা আছে বলে তো ছবিটা একটু অন্যরকম লাগবে। তো দেখো আমি কেমনভাবে আঁকছি। দেখো ঠোঁট করে নিলাম। এই মাপযোগগুলো কিন্তু ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু ছবি হবে না। আর পোর্ট্রেট আঁকা খুব কঠিন, খুব কঠিন। পোর্ট্রেট আঁকা অন্য ছবিতে সিনারি আঁকা বা অন্য কিছু আঁকার থেকে অনেক কঠিন। পোর্ট্রেট আঁকতে গেলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো চোখ ঠিক রাখতে হবে, মাপযোগ ঠিক রাখতে হবে। ঠিক আছে? মাপযোগ যদি ভুল হয় তাহলে কিন্তু ছবি হবে না। ধরো আমি একটা চোখ বড় করলাম, একটা চোখ ছোট করলাম, তাহলে কি আর ছবি হবে? কখনো কখনো এমন হয়, অনেকের দেখেছি ছবি আঁকতে গিয়ে একটা চোখ উপরে একটা চোখ নিচে হয়ে যায়। এগুলো হলে হবে না। ঠিক আছে? দেখো আমি চোখ করে নিচ্ছি কেমনভাবে। আচ্ছা, এই ছবিটা আমি একটু ভিডিওতে একটু স্পিডে করেছি, এটা কিন্তু অনেক ধরে ধরে আঁকা। তোমরা যেন এই ভিডিওটা দেখে দেখে কেউ এরকম স্পিডে তাড়াতাড়ি করে এঁকো না, হ্যাঁ? একটা ছবির যখন পেন্সিল ড্রয়িং করবে একটা পোর্ট্রেটের, সেটা কিন্তু 4-5 ঘন্টা লেগে যেতে পারে। কোনো ব্যাপার নেই, সময় বেশি লাগুক কিন্তু কাজটা সঠিক করতে হবে। ঠিক আছে? তো আমি কী করেছি, এই যে ছবিটা যখন তুমি পোর্ট্রেট আঁকবে সবসময় চেষ্টা করবে যে ছবিটা দেখে তুমি আঁকছো সেই ছবিটা ক্যানভাস যেমনভাবে রেখেছো ঠিক সেই সোজাভাবে রাখবে। বেঁকে গেলে কিন্তু হবে না। ঠিক আছে? একই পাশাপাশি রাখার চেষ্টা করবে, তাহলে কোথা থেকে চোখ হচ্ছে বা কেমনভাবে চোখটা বাঁকা আছে সেটা তুমি দেখতে পাবে। ঠিক আছে? দেখো আমি মোটামুটিভাবে পেন্সিল ড্রয়িং করে নিচ্ছি। তো এখন কেমন ছবিটা মনে হচ্ছে যে এটা স্যারের ছবি, ছবি না, অন্যরকম লাগছে। কিন্তু না, ছবিটা প্রথমত একটু অন্যরকম লাগছে, ক্যানভাসটা একটু হিলে আছে তাই। কারণ দাঁড় করিয়ে করছি তো, ভিডিও করছি তো। আমার এমনি ভিডিও স্ট্যান্ড নেই, ছোটো একটা স্ট্যান্ডের উপর থেকে রেখেছি, ওই জন্য এমন লাগছে। তো আপাতত আমার কাজ কমপ্লিট। আমি দেখো এর উপরে হলুদ আমি এবারে একটু ডিটেল পেন্সিলটা করে নিয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। আমি এর উপরে একটা হলুদ রং চাপিয়ে রেখে দিয়েছি, যাতে আমার স্কিন কালারটা, ব্যাকগ্রাউন্ডটা ভালো ফোটে। এবারে আমি কী করছি, আস্তে আস্তে করে রঙগুলো চাপাচ্ছি। দেখো প্রথমে ডিপ রঙগুলো আগে চাপিয়ে নেব। ঠিক আছে? যেখানে যেখানে ডিপ আছে ডিপগুলো চাপিয়ে নিলাম। এই ডিপ বাদামি কালারটা দিয়ে স্কিন কালারের সাথে মিশিয়ে হচ্ছে। দেখো তোমরা এরকমভাবে আমি যেমনভাবে করছি সেরকমভাবে করবে। ডিপ রঙটা চাপালে কী হয়, এটা হচ্ছে যেহেতু তেল রঙ, কিন্তু পরবর্তীকালে যখন তুমি হালকা রঙটা চাপাবে না, তখন ডিপের উপরে হালকা রঙটা দারুণভাবে ফুটবে। ঠিক আছে? দেখো আমি কেমনভাবে রঙটা চাপাচ্ছি। এই ছবিগুলো কিন্তু হ্যাঁ, আরেকটা কথা, এখন ছবিটা কেমন একটু অন্যরকম লাগছে, কারণ আমি ক্যামেরাটা নিচ দিয়ে ফেলেছি তো, ক্যামেরাটা একটু নিচের দিকে করে নিয়েছি, সেই জন্য এরকম লাগছে। তো তখন ক্যামেরাটা আল্ট্রা মোডে ছিল না, এখন একটু আল্ট্রা মোডে নেওয়া হয়েছে। দেখো ছবিটা আমি কেমনভাবে আঁকছি। দেখো আগে আমি ডিপ কালারগুলো চাপিয়ে নিচ্ছি। ডিপ কালারগুলো চাপিয়ে নিলে আমি কোথায় হালকাভাবে বুঝতে পারবো, রঙের যে কম্বিনেশনটা আমি ঠিকঠাক করতে পারবো। নইলে একেবারে একই রঙ চাপালে কী হবে, পরে ছবির ডিটেলিং করতে খুব অসুবিধা। যেহেতু আমি একটা রঙ চাপিয়ে রেখেছি, সেহেতু আমি একেবারেই ডিপ হালকা চাপিয়ে নিতে পারি। এর উপর আমি একটা টেম্পার চাপিয়ে রেখে দিয়েছি। তো এটা তেল রঙ তো, সেই জন্য এরকমভাবে আঁকতে হয় এটা। দেখো আমি কেমনভাবে ডিপগুলো ছবিতে যেখানে যেখানে ডিপ আছে চাপিয়ে নিচ্ছি। আমাকে ফলো করতে করতে তোমরা আঁকতে থাকো, কেমন? আর একটা কথা মনে রাখবে, পোর্ট্রেট আঁকতে গেলে ধৈর্য কখনো হারাবে না। প্রথমে মনে হবে যে ছবিটা কেমন হচ্ছে না, ছবি হবে না, কিন্তু না, ছবি হবে। ধৈর্য হারালে হবে না, দেখতে হবে আমি কোথায় ভুল করেছি। আমি একটা ছবি আঁকলাম, চোখ করলাম, পেন্সিল ড্রয়িংয়ে চোখ করেছি, ধরো মনে হচ্ছে চোখটা একটু বড় হয়ে গিয়েছে, একটু চোখটা নিচের দিকে নামবে, তুমি রঙ দিয়ে করতে পারো সেই ছবিটা ঠিক করে। কারণ পেন্সিল ড্রয়িংয়ে একরকম লাগে আর কালারে একরকম লাগে।
তখন তোমাকে সারতে হবে, ঠিক আছে? তো ধরে ধরে যখন করবে না, খুব ডিটেলিংয়ে করবে। আর ছবি, আর একটা কথা, পোর্ট্রেট আঁকতে গেলে না তোমরা কেউ পুরো ছবিটা দেখবে না, ঠিক আছে? ধরো আমি প্রথমে চোখ করছি, তাহলে আমার ছবিটার দিকে চোখ থাকবে আর এবং আঁকার দিকে চোখ থাকবে, দুটোর দিকে চোখ থাকবে। তুমি পুরো ছবিটা একেবারে যদি দেখো আর আমি ক্যানভাসে যদি সব জায়গায় দেখি তাহলে কিন্তু হবে না। যখন যেখানে আঁকবো আমার চোখটা সেখানে থাকবে, ছবির সাথে সেইটুকু মিলছে কিনা। আর যত তুমি কম জায়গা দেখবে, চোখটা যত তুমি কম জায়গাতে রাখবে, সেখানে কিন্তু তোমার ডিটেলিংটা ভালো হবে, ঠিক আছে? ধরো আমি একটা চোখের পাতা আঁকছি, আমি ওই ছবির দিকে দেখব যে চোখের কটা পাতা আছে, গুনে গুনে করব। ভ্রু যখন আঁকছি, ভ্রুতে দেখব কটা ভ্রু চুল আছে। ভালো করে যে ছবিগুলো খুব ডিটেলে বোঝা যায়, সেই ছবিগুলো কিন্তু এইগুলোর জন্য ছবিটা ভালো ফোটে। আমি যে স্যারের ছবিটা আঁকছি, স্যারের ছবিটা আমি আমার মোবাইল থেকে তুলেছিলাম, তো সেই জন্য ছবিটা ডিটেলিংটা ভালো এসেছে। আমি মোটামুটি স্যারকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে মোটামুটি যেটা আঁকতে ভালো লাগবে, স্যারের একটু মিষ্টি মিষ্টি হাসি আছে না, তো সেই জন্য ছবিটাও খুব সুন্দর এসেছে। আর আমার বিশেষ করে এইরকম হাসি খুশি ছবি খুব ভালো লাগে আঁকতে, ঠিক আছে? অনেকে ছবি আছে হাসে না, গম্ভীর হয়ে থাকে, সেই ছবিগুলো মানে আমার আঁকতে ভালো লাগে না। আর একটা কথা, আমি কিন্তু এই পোর্ট্রেটগুলো মানে প্রফেশনালি করতে পারি না। ধরো কেউ আমাকে টাকা দিয়ে বলল, এই আমার এই ছবিটা এঁকে দে তো, আমি তোকে এত টাকা দেবো। আমার কিন্তু সেটা আসে না। আমার ভালো লাগা থেকে ছবি আসে, আমার যেটা আঁকতে ভালো লাগে সেই ছবি আসে। আর যেটা আঁকতে ভালো লাগে না, সেটা অর্ডার দিলেও বছরের পরে বছর পড়ে থাকে, আমি করি না, করতে ভালো লাগে না। না ভালো লাগলে আমি করতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো তোমরাও আমার মতো হইও না, কারণ সব একজন শিল্পীর সব ছবি আঁকতে হবে, সবার ছবি আঁকতে হবে, ঠিক আছে? দেখো আমি কেমনভাবে রং চাপাচ্ছি, ভালো করে দেখে দেখে তোমরাও করো, প্র্যাকটিস করো, হয়ে যাবে, ঠিক আছে? পোর্ট্রেট আঁকতে গেলে সবচেয়ে যেটা জরুরি সেটা হলো একাগ্রতা। মনটাকে স্থির করো, একাগ্রভাবে ছবিটা আঁকো, ঠিক আছে? নাহলে কিন্তু হবে না। আর 1000জন শিল্পীর মধ্যে একটা শিল্পী কিন্তু ভালো পোর্ট্রেট করতে পারে, মনে রাখবে। বাইরে দেখবে অনেকে ছবি আঁকে, অনেকে ছবি আঁকতে পারে, কিন্তু পোর্ট্রেট সবাই করতে পারে না। এটা কিন্তু অনেক তপস্যা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে পোর্ট্রেটের আসতে গেলে, অনেক ছবি আঁকতে হবে। তো খুব পরিশ্রম করো, প্রথম হয়তো হবে না, একটা ছবি আঁকলে হবে না, 100টা ছবি আঁকো, দেখবে 1 নম্বর ছবি আর 100 নম্বরের যে ছবিটা তুমি লাস্ট এঁকেছো, সেই ছবির সাথে আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে? 100টা ছবি আঁকো, তারপরে ছবি হবে, পোর্ট্রেট হবে। আর পোর্ট্রেট আঁকার জন্য মনটাকে আগে স্থির করতে হবে যে আমি শিখবই শিখবো, পোর্ট্রেট আমি করবই করবো, পারবো। আমি যখন ছবি আঁকি, আর একটা কথা, আমি যখন ছবি আঁকি না, তখন আমি তো ভুল বুঝতে পারছি যে এটা ভুল হয়েছে। আবার আমি কী করি, আমার যে আত্মীয়-স্বজন, প্রিয়জন আছে তাদেরকে বলি, দেখো তো ছবিটা কোথায় ভুল হয়েছে, কোনটা হলে একদম একই রকম ছবি হতো। তারা বলে দিত, এই চোখটা একটু ছোটো হবে। আমি তো আঁকতে আঁকতে পুরোটা দেখতে পারি না, ঠিক আছে? কিন্তু ছবির সমালোচক যারা ছবি দেখে ভুল ধরে, তাদের কিন্তু একটা বিশেষ গুণ আছে, তারা দেখলেই বলে দেবে এটা হয়নি। সুতরাং তাদের দিয়ে একটু হেল্প নিও তাদের কাছ থেকে। আর এরকম ধরে ধরে এঁকো। তো ছবি আঁকতে আঁকতে চলো আমাদের এই যে স্যারের ছবি আঁকছি তাদের সেই স্যারকে নিয়ে একটা গল্প বলি। আমাদের স্যার সত্যিই খুব ভালো, জানো তো? আমাদের আমি যে স্যারের ছবি আঁকছি সৈকতবাবু, আমাদের জামতলা ভগবানচন্দ্র স্কুলের মানে প্রাণ বলতে গেলে, মানে তুলনা হয় না স্যারের। স্যার যখন এসেছিলো তখন আমরা সম্ভবত 6 কি 7 পড়ি। তো তখন 2006 কি 7 এরকম হবে। তখন কী হয়েছে, আমাদের না, আমরা যারা হচ্ছে কি প্রাইমারি স্কুলে পড়ে বড় হয়েছি, আমাদের তো গ্রামে বাড়ি, তো আমরা প্রাইমারি স্কুলে পড়ে বড় হয়েছি। তো আমাদের গ্রামে কেজি স্কুল ছিল না। আর তোমরা তো জানোই আমাদের সময় প্রাইমারিতে ইংলিশ ছিল না, আমরা 5 গিয়ে ইংলিশ শিখেছি, ইংলিশ পড়েছি। তার আগে আমাদের প্রাইমারিতে ইংলিশের কোনো বই ABCD ছিল না। সেই বর্ণ পরিচয়ের প্রথম ভাগে সেই বড় বড় অক্ষরে ABCD ছিল, সেই একবার দেখা তারপরে থেকে 1 2 3 4 4টে ক্লাসে আমাদের ইংলিশের সাথে কোনো সম্পর্ক ছিল না।
সুতরাং বুঝতেই তো পারছ ইংলিশে আমরা কতটা স্ট্রং। তো ইংলিশ পারতাম না জানো। এবারে আমাদের মতো তো সবাই আর প্রাইমারি থেকে পড়েনি, অনেকে প্রাইভেট টিউশন ছিল, কেজি স্কুলে পড়েছে, তারা আমাদের থেকে ভালো ইংলিশ পারত। যখন আমরা হাই স্কুলে গেলাম তখন আমাদের ইংলিশটা খুব ভয় লাগতো, অন্যান্য সাবজেক্ট ভালোই হতো, পারতাম, কিন্তু ইংলিশটা একদম পারতাম না। আর স্যাররাও খুব, ইংলিশের স্যারগুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর, না পারলে খুব বকাবকি করতো। তো তো তখন ইংলিশের প্রতি একটা আলাদা মানসিকতা তৈরি হয়েছে, বাবা ইংলিশ ভয়ানক, স্যাররাও ভয়ানক, এরকম একটা ব্যাপার। তো যখন আমরা একদিন হঠাৎ করেই শুনলাম যে আমাদের স্কুলে নতুন অনেকগুলো স্যার আসছে, আমাদের নতুন একজন ইংলিশের স্যার আসছে, তখন সবাই মনে মনে কল্পনা করলাম যে ইংলিশের স্যার, ওরে বাবা রে, নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো স্যার, হাতে নিশ্চয়ই বড় বড় লাঠি থাকবে, খুব মারবে স্যার, এরকম একটা মানসিকতা তৈরি হলো মনের মধ্যে। তো হ্যাঁ, একটা সময় সেই প্রতীক্ষার অবসান হলো, শুনলাম যে আজকেরই নতুন স্যার আসবে, আমাদের নতুন স্যার ক্লাস নেবে। সবাই ক্লাসরুমে বসে আছি, আমাদের প্রথম ক্লাস পড়েছে, স্যার প্রথম দিন এসছে, আর আমাদের প্রথম দিনের প্রথম ক্লাস স্যারের। তো ক্লাসের স্যার এলেন, আমরা দেখে তো অবাক, ইংলিশের স্যার, আর স্যার খুব হালকা মতো ছিল, আর কেমন একটু মায়াবী মতো মুখ, কোনো ভারী নয়, আসলো, এসে মিষ্টি মিষ্টি কথা বলে ক্লাস করছে, খুব ভালো লাগলো দেখে। যে ইংলিশের স্যার এমন হয় নাকি বাবা, ইংলিশের স্যার ভয়ঙ্কর হবে কেমন, মারবে ভুগবে, না, স্যারের চরিত্রের সাথে এই গুণগুলো একদমই নেই, যে মারবে বকবে, রাজবাড়ি না। তবে হ্যাঁ, শাসন করতো ভালোবেসে, আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, স্কুল কীভাবে পরিষ্কার করতে হবে, নিয়ম শৃঙ্খলা কীভাবে মানতে হবে, ভালোবেসে শিখিয়েছে, তার জন্য বকতে মারতে স্যারের হয়নি। আর আমরাও স্যারকে খুব সম্মান করতাম, খুব ভালোবাসতাম, তাই স্যারের কথার মানে অবাধ্য হতে পারতাম না, আমরা চাইলে হতে পারতাম না। সবাই, আমাদের ক্লাসের সবাই স্যারকে খুব ভালোবাসতো, আশা করি এখনও পর্যন্ত জামতলা স্কুলের প্রাণ স্যার। আমি শুনি আমার ভাই বোনদের কাছে, সৈকতবাবু মানেই একেবারে সবার মানে মনে একদম স্যারের গেঁথে আছে সবাই, যে জামতলা স্কুল ছাড়বে সে স্যারকে খুব মিস করবে, এটা আমরা জানি। তো তারপরে স্যার ধীরে ধীরে আমাদের গ্রামার টামার শেখালেন ভালোবেসে, আর গ্রামারের ক্লাসগুলো স্যার খুব ভালো লাগতো, কি দারুণ করে আমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপরে টেন্সগুলো শিখিয়েছিলেন। তো শুধু আমাদের ব্যাচে না, আমাদের পরবর্তী ব্যাচগুলোর সব মানে প্রিয় স্যারের তালিকাতে হ্যাঁ উপরের দিকে স্যারের নাম অবশ্যই থাকবে। তো এখন স্যার হচ্ছে কি জামতলা স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। সত্যতা বলতে কি স্কুলটাকে স্যার দারুণভাবে সাজিয়েছেন, শুধু স্যার না, স্যারের সাথে আমাদের যে নতুন হেড স্যার এসছেন খুব সুন্দরভাবে সাজিয়েছেন। তো এই হলো আমাদের সবার প্রিয় স্যার। তো স্যারের দেখতে দেখতে স্যারের রঙটা আমি মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি। দেখো প্রথম স্টেপে রং চাপিয়ে নিয়েছি, যেহেতু এটা তেল রং সেহেতু প্রথম স্টেপ চাপানোর পরে আমাদের কিছু সময় দিতে হবে শুকিয়ে যাওয়ার জন্য, ওই 1-2 দিন সময় নেওয়ার পরে দ্বিতীয় স্টেপে রঙটা চাপাবো, ঠিক আছে। দেখো মোটামুটিভাবে করছি, এটা অনেকটা বড় ভিডিও হবে, আমি পারলে ছোট করে করতে পারতাম, কিন্তু ছোট করে করলে তোমরা রঙের স্টেপগুলো বুঝতে পারবে না, কখন কোন রঙটা চাপাচ্ছি। যারা এগুলো এটা দেখবে, ওয়েল কালার যারা সবে শুরু করেছো তাদের জন্য, তারাও এরকমভাবে ধরে ধরে করবে। দেখো, আর ছবিটার ডিটেলিংটা খুব সুন্দর করে করতে হবে। দেখো আমি কেমনভাবে করছি, ধীরে ধীরে তোমরা আমাকে ফলো করে করো। আর রং দেখো, প্রত্যেকটা রং কিন্তু যেন ছবির সাথে মেশে, আমি রং তৈরি করে নিচ্ছি। দেখো এটা হালকা ভায়োলেট কালার, মোটামুটি একটু ভায়োলেট মতো লাগছে,
ভায়োলেট কালারটা একটু দিয়ে দিলাম, ডিপ রঙটা চাপিয়েছি। এটা তোমার মোবাইলে একটু হালকা লাগছে, কিন্তু এটা অনেকটা ডিপ রঙ, ঠিক আছে? না, জানি না কেন মোবাইলে এরকম লাগছে। দেখো কেমনভাবে করছি। তোমাদের সবার কাছে আমার একটাই কথা বলার, তোমরা ছবি আঁকার সময় কেউ কিন্তু ধৈর্য হারাবে না। দেখো এখন ছবিটা দেখে স্যারের ছবির সাথে কোনো মিল আছে? তোমরা অনেকে আছো এই পর্যন্ত দেখে হচ্ছে না, রেখে দিয়ে হবে না আমার দ্বারা, এটা কিন্তু বললে হবে না। দেখো কাজ করতে হবে, ভুল হবে, প্রথমবারে ভুল হবে, দ্বিতীয়বার ভুল হবে, একটা সময় এসে দেখবে আর কোনো ভুল হচ্ছে না। আমি প্রথমে যখন পেন্সিল নিয়ে এঁকেছিলাম তখন স্যারের মুখটা একটু গোল মতো হয়ে গিয়েছিলো। আমি কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে রঙ দিয়ে যখন শ্যাডো করছি, দেখো আস্তে আস্তে লম্বা হয়ে গেছে মুখটা, দেখেছো? এগুলো শ্যাডোর উপরে নির্ভর করে ছবিগুলো। প্রথমে আমি করার পরে মনে হচ্ছে হবে না, কিন্তু শ্যাডো দিয়ে দেখো, প্রথমে গোল লাগছিলো, শ্যাডো দিয়ে আবার কতটা লম্বা মুখ লাগছে। ছবিগুলো এরকমই, ছবি এমনভাবেই আঁকতে হয়। তো দেখো আমি রঙটা চাপানোর পরে একটা ব্রাশ দিয়ে রঙটা মিশিয়ে নিলাম। দেখো হালকা হালকা করে রঙটা মিশিয়ে দিলাম। দেখো আপাতত মুখের রঙ প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে, স্কিন কালার মোটামুটিভাবে কমপ্লিট। এবার আমি কি করব, এই জামার রঙ, স্যারের জামার রঙটা করে নেব। দেখ প্রথমে আমি সাদার উপরে হালকা একটা ব্লু কালার নিয়ে চাপিয়েছি, হালকা করে, এটা হালকা আকাশি কালারটা দিয়ে সাদার সঙ্গে মিশিয়ে করেছি, যাতে আমি যখন এরপরে হালকা রঙটা চাপাবো তখন ওটা ফুটে ওঠে। এবার আমি স্যারের সোয়েটারের রঙটা চাপাচ্ছি, খুব ভায়োলেট একটু ডিপ ব্লু আছে, ডিপ ব্লু আর ভায়োলেট কালার মিশিয়ে আছে, এটা করছি। এখন ছবিটা দেখে মনে হচ্ছে না স্যার, তাই তো? দেখো কেমন লাগছে ছবিটা, কোনো দিক থেকে স্যার না, কারণ কি বলো তো, ঘুম কিছু করা হয়নি তো, এই জন্য। তোমাদের আগেও যেটা বলেছি, শেষ করো ছবি, খারাপ হোক ভালো হবে না, খারাপ হোক শেষ করো ছবিটা। দেখো দেখো কেমনভাবে করছি। তোমরা ছবি আঁকতে গিয়ে ভয় পাবে না, কিন্তু ভয় পাবে কেন? ছবি হবে, ছবি। তোমরা জানো যে আমি ছোটোবেলা থেকে কোনোদিন ছবি আঁকা শিখিনি, বড় হয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। ছবি আঁকার যে মনটা, জানো তো, তৈরি করতে হবে। নিজের ইচ্ছা যদি না থাকে, নিজের মন যদি ভালো, ছবি আঁকার প্রতি ভালো না থাকে, ভালো লাগা না থাকে, তাহলে কিন্তু ছবি আঁকতে পারবে না। আগে আগে ছবি আঁকার প্রতি ভালো লাগা তৈরি করতে হবে। দেখো আমি আমার বাড়ি তো গ্রামে একদম, আর এখানে না ওই ছবি আঁকা টাকা এরকম কোনো প্রচলন ছিল না, ঠিক আছে? তো আমি ছোটোবেলা থেকে ছবি আঁকতাম, এমনি ওই বাড়িতে পাঁজি টাজি ছিল, সেখান থেকে দেখে দেখে ছবি আঁকতাম, পেন্সিল দিয়ে, টেন্সিল কলম দিয়ে ছবি আঁকতাম, নিজের ইচ্ছা মতো ওই ছবিগুলো দেখে দেখে আঁকতাম।
তারপরে আস্তে আস্তে যখন বড় হলাম সবাই বলতো যে ছবি আঁকা খুব সুন্দর হচ্ছে, তখন সেখান থেকেই ছবি আঁকার প্রতি মন। আর তারপরে কলেজে গেলাম, গিয়ে ছবি আঁকা শিখলাম। আর আমার ছবি আঁকার যে সব থেকে বেশি প্রেরণা দিয়েছে সে আর একজন স্যার, আমার দেবনগর হাই স্কুলের দীপক স্যার, ইংলিশের। তিনিও ইংলিশ পুরো আমাদের এই স্যারের মতো একদম, মানে হুবহু একদম একই রকম লোক। যদি কখনো স্যারের স্যারের ছবি তো আমি এঁকেছি, আর একবার আঁকবো, যখন আঁকবো তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো স্যারের সাথে। তো সেই স্যার ঠিক মানে জামতলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করি, বেরিয়ে যাওয়ার পরে সৈকতবাবুর যে শূন্যতা ছিল, সেই শূন্যতা সেই স্যার মিটিয়েছেন। আর সেই স্যার আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা এই ছবি আঁকা। আমাকে খুব ভালোবাসতেন, আর আমার ওই ছবি আঁকা যে প্রেরণা তিনি জুগিয়েছেন, যে জন্য আমি আজকে এরকম ছবি আঁকতে পারছি। তারপরে ওনার কথা মতো আমি আর্ট কলেজে ভর্তি হই। তো এখন বুঝেছি যে ছবি আঁকাটাকে পছন্দ করে আমি কতটা ভালো করেছি। আমাদের সঙ্গে অনেক বন্ধুবান্ধব আমাদের থেকে ভালো রেজাল্ট ছিল, তারা এখন চাকরি না পেয়ে বাইরে বিভিন্ন কাজে ঘুরে যাচ্ছে, বিভিন্ন কাজ করছে। তাদের দেখলে মায়া লাগে, মন খারাপ হয়ে যায়। এখনও পর্যন্ত কোনো চাকরি নেই, কিছু নেই, অথচ ভালো স্টুডেন্ট, কত পড়াশোনা করতো। কী আর হবে, বর্তমানে চাকরির যে অবস্থা, আমি নিজেও প্রাইমারি টেট পাস করে বসে আছি, দুটো কিছুই হচ্ছে না। দেখো এটা ব্যাকগ্রাউন্ডে চাপিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে আমি কী করছি জানো তো, একটু ছাই কালার করছি। ছাই কালার করলে যে আমি যে স্যারের ছবিটা আঁকছি, এখানে স্যারের যে জামার রং বা স্কিন কালারের সাথে এটা ভালো ফুটবে। আমি অনেক জায়গায় ব্যাকগ্রাউন্ড অন্যরকম কালার করি, তো এটাতে একই রকম কালার করছি। এটা কারণ আমাদের স্যার একটু মানে রং চঙে পছন্দ করে না। যে স্যারের ছবি আঁকছি উনি একটু অন্যরকম লোক, মানে একটু সাদামাটো, ওই জন্য ছবিটা একটু সাদামাটো করছি। সাদামাটো কিন্তু সুন্দর করে করতে হবে, একদম ভদ্র ছবি যাকে বলে। তো সেইভাবে আমি ছবিটা আঁকছি। দেখো ব্যাকগ্রাউন্ডের কালারটা করেছি, হালকা করে ব্যাকগ্রাউন্ড চাপিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে করে ফোটাবো। দেখো ব্যাকগ্রাউন্ড মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডের রং চাপানো প্রায় হয়ে গিয়েছে। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা আমি চাপিয়ে নিয়ে দেখো এখন ছবিটা কেমন লাগছে না? স্যার লাগছে কি একদম লাগছে না? দেখো ছবিটা দেখো ব্যাকগ্রাউন্ড চাপানো হয়ে গেল। এবার আমি ছবির ডিটেলিংয়ে যাব। দেখো আস্তে আস্তে করে আবার ডিপ কালারটা চাপিয়ে নিচ্ছি যেখানে যেখানে ডিপ আছে। দেখো এইটা হচ্ছে সবচেয়ে মেন পয়েন্ট। দেখো এবার ছবিটা ফুটবে। এবার দেখো কেমন হয়, ধীরে ধীরে ছবিটা জীবন্ত হয়ে উঠবে। দেখো আর স্যারের ছবি খারাপ করলে হবে না, কারণ স্যারের ছবি যদি খারাপ করি তাহলে জামতলা স্কুলের ছবিটা নিয়ে গেলে মনে হচ্ছে যেসব স্টুডেন্টগুলো এখন আছে স্যারের, যেসব আমার ভাই বোনেরা এখন পড়ে, আমাকে যা খারাপ কথা বলবে,
অন্য ছবি ঠিক আছে, কিন্তু স্যারের ছবি খারাপ করা যাবে না, তাই খুব সতর্কভাবে আঁকতে হবে ছবিটা। একটু এদিক ওদিক করবো না, এমন করে ছবিটা আঁকবো যাতে এদিক ওদিক না হয়। সেই রকম মন নিয়ে ছবি আঁকতে বসেছি আজকে, দেখবো কী হয়। ভুল হলে আবার করব, অন্য ক্যানভাসে করবো, কিন্তু ভুল করবো, মানে খারাপ ছবি করবো না। দেখো মাথার চুলগুলো আমি হালকা করে একটু বাদামি কালার করে নিলাম, করে নিয়ে শুকোতে দিলাম। এবার গোপের কালারটা দেখো, এবারে এখনো পর্যন্ত স্যার লাগছে না। ও কেমন কেমন লাগছে স্যারকে। যতক্ষণ না চোখ টোক করবো ততক্ষণ মনে হয় লাগবে না, দেখি কী হয়। ও তেলটা কোথায় রাখলাম, খুঁজেই পাচ্ছি না। পেয়েছি, দেখো এবারে ধীরে ধীরে করে ঠোঁটটা পরিষ্কার হয়ে গেল, আস্তে আস্তে হলো। হুম 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 চোখটা করছি, দেখো সরু তুলি নিয়ে করি চোখটা, দেখো বড় তুলি ইউজ করবো না, সরু তুলি নিয়ে করছি। দেখো সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট কাজ এটা, চোখ ঠিক করতে হবে। যেমন আছে ছবিটা একদম চোখের কাছে নেবে, যে ছবিটা দেখে আঁকছো মোবাইলে হোক, যেখানে আমি মোবাইল দেখে আঁকছি, তো মোবাইলের ছবিটা বড় করে নিয়েছি। এখানে যদি ভুল হয় কিন্তু হবে না, এই জায়গাটা চোখ যদি অন্যরকম হয়ে গেছে তাহলে ছবি অন্যরকম হবে। দেখো খুব ইম্পর্টেন্ট এটা। আমি জিরো তুলে নিয়েছি, জিরো তুলে নিয়ে ধরে 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 চোখের ভাঁজ টাঁজগুলো ভালো করে ফোটাতে হবে। দেখো দেখো আপাতত একটা চোখ হয়ে গেল, এবার এপারের চোখটা করছি। দেখো দেখো এবারে আস্তে আস্তে স্যারের মুখটা একটু ফুটছে,
ছবিটা আঁকতে আঁকতে আমার একটা প্ল্যান মাথায় এসেছে। কী জানো তো, স্যারের এই ছবিটার উপরে আমি একটা কাগজে স্যারের একটা অন্যরকম জাংমা করে ছবি এঁকে নেবো, নিয়ে সেটা প্যাক করবো। স্যারের ছবিটা হওয়ার প্রথমে দেবো, যখন স্যার ছবিটা খুলবে ওই ছবিটা দেখে স্যার ভাববে যে ওই ছবিটা এঁকে নিয়ে এসেছি। দেখবো স্যারের কেমন হয়, স্যারের ওই সময়ের ইয়েটা ফলো করব, দেখবো সেটা করে ভিডিও করে তোমাদের দেখাবো, ঠিক আছে? যে স্যারের মানে ওই ছবিটা দেখে স্যারের কেমন হয়, ঠিক আছে? শুধু স্যারের না, মনে হয় যতজন ছেলেমেয়ে থাকবে ওই অনুষ্ঠানে তারাও আমার ওই ছবিটা দেখে ততক্ষণে খারাপ কথা বলা শুরু করে দেবে। আমরা অ্যাকচুয়ালি দেখবো স্যার ম্যামদের মুখের ইয়েটা কেমন থাকে, এক্সপ্রেশানটা কেমন থাকে, ঠিক আছে? স্যারের এক্সপ্রেশানটা কেমন থাকে ছবিটা দেখে। ওই ছবিটা খারাপ মতো এটাকে এঁকে নিয়ে যাবো, সেটা দেখে কী হয়। স্যার মনে মনে করবে আমাকে দেখে দেখি এই ছবি গিফট করলো এতদিন ধরে এঁকে, দেখা যাক কী হয়। এমন করে ছবিটা আঁকবো যাতে কেউ না চিনতে পারে এটা স্যারের ছবি, ঠিক আছে? তোমরা কিন্তু দেখবে ছবি, আমি যখন এই ছবিটা ইউটিউবে ছাড়বো তখন এই ছবির শেষে কিন্তু এই ভিডিওটা জুড়ে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু সাথে থাকবে, দেখবে, ঠিক আছে? দেখো কি করছি। দেখো এইবার একটু স্যার লাগছে, দাড়িটা একটু ফোটালে স্যার ছবি চলে আসে। দেখো হয়েছে বলে মনে হচ্ছে না? মাপটা দেখে নিলাম, ঠোঁটটা বড় হয়ে গেল কিনা, চোখে কোথা থেকে ঠোঁটে এসেছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই মাপগুলো খেয়াল রাখতে হবে, নাকের কোথা থেকে ঠোঁট কতটা দূর, চোখের মাঝখান দিয়ে ঠোঁটের কণা পড়েছে বা কোথা থেকে পড়েছে, ঠোঁটের যে এই যে কণাগুলো হয় না, কণাগুলো শেষে উপরে থেকে যদি আমি একটা মাপ নিই, দেখা যাবে চোখের মণি, অনেকের চোখের মণির কাছ থেকে ঠোঁটের কণা, আবার চোখের এই শুরু থেকে ঠোঁটের কণা পড়ে, তো সেগুলো মেপে যোগে করতে হবে। একটু বড় হয়ে গেলে আবার অন্যরকম লাগবে দেখতে, ঠিক আছে? দেখো মনে হচ্ছে আমি সাকসেসফুল হতে পারবো, একদম ডিটেলিংয়ের ছবিটা দেখে ঠিকঠাক এসেছে ছবিটা মনে হচ্ছে। এবার তো তোমরাই বলবে ছবিটার শেষে। দেখো দেখো কী করছি, ঘুমগুলো ধীরে ধীরে ফটাচ্ছি। দেখো ঘুমপে একটু দেখছি সেটা পাকা পাকা গোঁপ আছে, একটু করে দিতে হবে ওটা। ঠোঁট কমপ্লিট, ঠোঁটে আর রং চাপাবো না, হয়ে গেছে। এবার আমি গোঁপদাড়িগুলো একটু করবো। হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দাড়ির প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে করতে হবে। তোমরা পারলে গুনে গুনে করবে, কোথায় কোথাও কেমন আছে একদম দেখে দেখে গুনে গুনে করলে একদম ডিটেল হয়। আমি কিন্তু সেরকমভাবে করছি। দেখো
যেখানে দাড়ির কালো চুল থাকবে সেখানে যদি একটা কালো চুল থাকে একটাই করতে হবে, যেখানে দুটো থাকবে দুটো করতে হবে, একদম সাবধান। অন্যরকম করলে ছবি কিন্তু অন্যরকম চলে আসবে। আর আমার এই ছবিটা পুরো বোঝা যাচ্ছে তো, একদম অরিজিনাল সব কিছু বোঝা যাচ্ছে, জুম করলে ফাটছে না। দাড়িতে কোথায় ভাঁজ আছে, চামড়ার কোথায়, স্কিনে কোথায় টোন আছে, কোথায় স্কিনে ভাঁজ আছে, সব দেখা যাচ্ছে। সেই জন্য আঁকতে আমার সুবিধা হচ্ছে। দেখো আমরা সত্যি কথা বলতে কি, স্যার হচ্ছে আমাদের প্রাণ, আমাদের নয়, জামতলা স্কুলের প্রাণ। সত্যি মানে সত্যি কথা বলতে কি, স্যারের মতো মানুষ মানে 100 বছরে, 1 শতাব্দীতে একবার জন্মায়। আর আমরা খুব ভাগ্যবান, জানো তো। আমরা অনেক ভাগ্যবান ছিলাম, ওই জন্য ভগবান আমাদেরকে স্যারকে দিয়েছে। ভগবান ভুল টুল করে আবার দিয়ে দেয়নি তো, কারণ আমাদের মতো গ্রামের গরিব ছেলেমেয়েরা, গ্রামের দিকে তো ভগবানের একটা খুব একটা নজর থাকে না, হয়তো ভুল করে দিয়ে ফেলেছে। যাই হোক, ভুল করে দিয়ে ফেলেছে আর আমরাও নিয়ে নিয়েছি, আমরা স্যারকে আর ছাড়িনি। স্যার চাইলেই অন্য একটা স্কুলের হেড স্যার হয়ে চলে যেতে পারেন, কিন্তু আমরা কেউ ছাড়িনি স্যারকে। আর আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম তো ছাড়বেই না। ধরো এমন একটা কোনো দিন হলো যে আমরা শুনলাম যে স্যার অন্য একটা স্কুলে চাকরি পেয়েছে, অন্য একটা স্কুলে হেড স্যার হবেন, উনি চলে যাবেন, তো মুখ দিন স্যার শেষবারের মতো স্কুলে আসবে। ভাবতে পারছো সেদিন কী হবে? পুরো কুলতলি বন্ধ, স্যার একবার যে ঢুকে যাবে সবাই চাবি মেরে দিয়ে চলে যাবে, স্যার স্কুল থেকে বেরোতেই দেবে না। আর ওই যত মানে আমার ধারণা জামতলা থেকে আর জয়নগর পর্যন্ত কোনো গাড়ি চলবে না, ছেলে মেয়েগুলো ওই ওখানেই শুয়ে পড়বে, রাস্তায় শুয়ে পড়ে থাকবে, একদম শিওর। মানে কী হবে সেই রকম একটা দিন হলে, যে সেই দিনে মানে কেউ কন্ট্রোল করতে পারবে না, পুরো সব বন্ধ, রাস্তায় গাড়ি ঘোড়া চলে, রাস্তায় শুয়ে পড়বে ছেলেমেয়েরা। এমন একজন স্যার আমাদের। দেখো মোটামুটি স্যারের মনে হচ্ছে চলে এসেছে। ওয়াও, কি দারুণ লাগছে ছবিটা। যখন স্যারকে যখন ওই ওই ছবিটা দেওয়ার পরে ওই খারাপ ছবিটা, যখন খারাপ ছবিটা এর উপর মেরে দেবো, দেওয়ার পরে যখন স্যার দেখবে তখন যে এক্সপ্রেশনটা হবে, তারপরে সেই ছবিটা ছেড়ে পরে যখন এই ছবিটা দেখবে তখন যে এক্সপ্রেশনটা হবে, সেইটা ভিডিও করতেই হবে, এইটা মিস করা যাবে না। একটা মারাত্মক সিচুয়েশান তৈরি হবে। তবে হ্যাঁ, আমাদের স্যার মানে গিফটে খুব একটা হয় না আর কি, কতটা খুশি হবে আমি জানি না। স্যার আমার গিফট টিফট দেওয়া পছন্দ করে না। তুমি ধরো শিক্ষক দিবসে একটা ভালো গিফট নিয়ে গেছো, স্যার বলবে কী দরকার ছিল এগুলো, আরে এত কিছু করার কী দরকার ছিল। মানে স্যার একদম সাদা, আমি কি বলবো আর স্যারের, স্যারের মতো সত্যি স্যারের মানে একটা অন্যরকম লোক, মানে ঈশ্বর তুল্য যাকে বলে আর কি। স্যার নিজের জন্য কিছু চায় না। ধরো তুমি একটা অন্য কোনো কারণে অনুষ্ঠান করো, ঠিক আছে, ওকে ওকে, কিন্তু স্যারের নিজের জন্য একদম ভালো লাগে না। স্যারের তুমি ধরো স্যার ভালোবাসো, অনেক দিন পরে স্যারের সাথে দেখা করতে গিয়েছে, একটা ভালো গিফট নিয়ে গেছে স্যারের জন্য, তখন বলবে আরে এত খরচা কেন করতে গেলে তোমরা। আর স্যারের কথাটাও খুব মিষ্টি। জানি না স্যার কী বলবে ছবিটা দেখে, হয়তো বলবে আরে দীপঙ্কর কেন এত ছবি টবি আঁকতে গেলে।
কী বলে সেটা তোমাদের ভিডিওর শেষে তোমরা জানতে পারবে। তোমাদের কৌতূহলটাই থাক। আমারও তো কৌতূহল হচ্ছে প্রচণ্ড, প্রচণ্ড এক্সাইটেড আমি কী হবে ছবিটা দেওয়ার সময়। দেখো চলে এসেছে ছবি, এবারে মোটামুটিভাবে হলো। ওকে, বেশি বাকি নেই। দেখো তোমরা ভাবছো এই ছবিটা আমি এরকম তাড়াতাড়ি করেছি, না অনেক সময় লেগেছে, কিন্তু আমি কিন্তু এক একটা করে স্টেপ করার পরে শুকাতে দিয়েছি, বা এই যে ছবিগুলো অনেক ধরে ধরে করেছি। আমি তো ভয়েসটা যোগ করেছি এক একটা করে স্টেপ হয়ে যাওয়ার পরে পরে। ধরো আজকের আমি এই পর্যন্ত রং করলাম, রংটা আবার শুকাতে হবে, তখন আমি ভিডিওটা ভয়েসটা যোগ করে দিয়েছি। ঠিক আছে, তোমরা যেন এরকম তাড়াহুড়ো করো না, তাহলে ছবি হবে না। কিন্তু তুমি পোর্ট্রেট আঁকছো, পোর্ট্রেটে অনেক ধৈর্য শক্তি লাগে, আগেও বলেছি এখনও বলছি। 1000 জন ছবি আঁকার মধ্যে 1000 জন আর্টিস্ট থাকে, তার মধ্যে পোর্ট্রেট সুন্দরভাবে একজন করতে পারে যার সবচেয়ে বেশি ধৈর্যশীল, যে সবচেয়ে বেশি ধৈর্যশীল। আমরা যখন কলেজে পড়তাম আমরা অনেকে ভালো ভালো ছবি আঁকতাম, কিন্তু আমরা হাতে গোনা মাত্র কয়েকজন পোর্ট্রেট তৈরি করতে পারি। অনেকে আঁকে কিন্তু হয় না। ঠিক আছে, পোর্ট্রেট করা অত সহজ না। যদি 1000 জন শিল্পী থাকে তার মধ্যে 1000-এ একজনই পোর্ট্রেট করতে পারবে। কিন্তু সেরকমভাবে নিজেকে তৈরি করো। পোর্ট্রেট আর্টিস্ট খুব মাইক্রো কাজ করতে হবে, কাজগুলো খুব সূক্ষ্ম করতে হবে। এই যে ভ্রুটা করলাম, ভ্রুটা যদি জুম করে দেখানো যেত দেখাতাম, ভ্রুর প্রত্যেকটা মানে লোমগুলো পুরো একদম বইয়ের মতো হয়। ভ্রুর প্রত্যেকটা লোম যেমনভাবে বই বলছি যে ছবির মতো, ছবিতে যেমন দেখতে পাবে তেমন করবে। মনে হবে এমন করে করবে, মনে হবে যেন তুমি ডাক্তার, তুমি মাইক্রো সার্জারি করে স্যারের ভ্রুগুলো বসাচ্ছ ওখানে। ঠিক আছে, আমি এই যে তুমি তুলি দেখতে পাচ্ছ, আমি এত স্পিডে করছি না, এটা অনেক স্পিডে করা, এটা অনেক ঘন্টার ভিডিও। ধরো একটা করে ভিডিও এক দিন করেছি 3 ঘন্টা করে কাজ, তাহলে 4 দিন করেছি 3 4 12 ঘন্টার কাজ, সেটা আমি ভিডিওতে এরকম তাড়াতাড়ি করে দিয়েছি। শেষ পর্যন্ত হয়তো 1 ঘন্টা আছে, 12 ঘন্টা কেটে 1 ঘন্টা। বুঝতে পারছো কত ধরে ধরে করেছি? তেমনভাবে তোমরা করবে। কিন্তু আমার দেখে দেখে যে তাড়াতাড়ি করেছে, উনি তাড়াতাড়ি করেছে আমাকে করতে হবে এমন কোনো কথা নেই। আমার 12 ঘন্টা লেগেছে, তোমাদের 24 ঘন্টা লাগুক, কাজ কমপ্লিট করবে সুন্দর করে। এবার আমি দেখো চুলগুলো ধরে ধরে করছি, স্যারের যেমন আছে দেখো।
দেখো আমার মোটামুটি মাথার চুল স্যারের কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো দেখো যেমন ছিল তেমন করেছি, বইয়ের পুরো ছবির মতো। দেখো নিচের একটু শ্যাডোটা দিয়ে নিলাম। এবারে শুধু ব্যাকগ্রাউন্ডের কাজ করলে হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড বলছি, স্যারের সোয়াটারের কাজ করলে হয়ে যাবে। হয়ে গেছে। এবারে লাস্টে একটু ডিটেলিংয়ের প্রবলেমগুলো একটু সারতে হবে, কোথায় কালো ডার্ক আছে সেগুলো একটু দিয়ে দিচ্ছি। দেখো চলো আপাতত, ওয়াও একদম একই রকম লাগছে না? আমার তো মনে হয় লাগছে, কিন্তু তোমরা দেখো কেমন লাগছে জানাবে ভিডিও শেষে। দেখো আমার ছবিটা যেসব, যদি কোনো অভিভাবক দেখেন যে বাচ্চাকে এরকম আঁকা শেখাতে হবে, তাহলে তারা একটা জিনিস মাথায় রাখবেন যে বাচ্চাকে তাড়াহুড়ো করবেন না, যে আমার বাচ্চা পারছে না, হবে না, এরকম করবেন না। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে শিখুক। আমার অনেক স্টুডেন্ট আছে যারা খুব সুন্দর আঁকতো, প্রথমে ভর্তি হলো, খুব দারুণ দারুণ ছবি আঁকে, 1-2 বছর পরে সেই সব ছেলেমেয়েদের কোনো পাত্তাই নেই, ভালো আঁকে না। অথচ এমন স্টুডেন্ট আছে যে প্রথমে একদম আঁকতে পারতো না, তারা ধরো বছর 2-3 পরে, 3 বছর পরে ভালো আঁকছে, তাদের আঁকায় মন এসছে। কখন কার আসবে ঠিক নেই, এরকম হাজার হাজার উদাহরণ আছে। আমি এই পর্যন্ত এবছর আমার 300 জনের উপর স্টুডেন্ট আঁকায়, এই পর্যন্ত অন্তত 1000-এরও বেশি ছেলে মেয়েকে আঁকিয়েছি, যারা আঁকা শিখে চলে গেছে। তো এরকম উদাহরণ আমার কাছে অনেক এসেছে, যারা ভালো আঁকতো তারা 1 বছর আঁকা শেখার পরে ছেড়ে দিয়েছে, যারা ভালো আঁকতো না তারা অনেক দিন আঁকা শিখেছে এবং ভালো আঁকছে। আমার অনেক স্টুডেন্ট আছে এরকম, এখন আঁকছে। যারা প্রথমে ভালো আঁকতো না, 2-3 বছর ভালো আঁকতো না, এখন আঁকছে, মন দিয়ে ছবি আঁকছে। এরকম হয়। বাচ্চাকে যদি আঁকা শেখানোর মন থাকে, তাহলে আমার বাচ্চা পারছে না, শেখাবো না, এরকম করলে হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। কিন্তু যদি আপনার এই মানসিকতাটা যদি না চেঞ্জ হয়, তাহলে কোনো স্যার আপনার বাচ্চাকে আঁকা শেখাতে পারবে না। দেখো স্যারের ছবি মোটামুটি চলে এসেছে, কমপ্লিট করে দিলাম প্রায়। আর একটু জামার ডিটেলিংটা করবো, হয়ে যাবে। দেখো কেমন হচ্ছে জানাবে কিন্তু তোমরা শেষে, ঠিক আছে? পারলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে, এরকম পোর্ট্রেট আঁকা কিন্তু দেখানো হয়। দেখো মোটামুটিভাবে কমপ্লিট হলো।
হয়ে গেল প্রায়। দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ব্যাস, ওকে, কমপ্লিট। শেষ, অবশেষে সেটার ছবি কমপ্লিট হলো। দেখো কমপ্লিট হয়ে গেল। এই সেই ছবি, এই ছবিটা স্যারের ছবির উপরে মেরে নেবো। দেখো মেরে নিয়েছি আমি ছবিটা। দেখো স্যার যখন খুলে অবাক হয়ে যাবে। আমি খুব দুঃখিত সেই ভিডিওটা দেখাতে পারলাম না। আমার মোবাইলটা একটা ভাই ভিডিও করেছে, তো সেটা ভিডিওটা করতে ভুলে গেছে। কিন্তু স্যারের যে মুখের যে হাসিটা, সেটা অনেক কোটি টাকার সম্পত্তি আমার। স্যার যাতে সুন্দর করে হেসে দেবে ভাবা যায় না। এবারে আমার স্যার আমার সাথে একটা ছবি তুলেছে আমাকে জড়িয়ে ধরে। স্যারের সত্যি খুব মনে হয় খুব খুশি হয়েছে। দেখো তো হয়ে গেল ছবি, তোমরা ভালো দেখো, ঠিক আছে।